এভারেজ জিনিসটা কি না, দ্য এভারেজ ইজ নাথিং বাট দ্য সাম অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন। তাহলে এভারেজটা কি, যতগুলো অবজারভেশন থাকবে সেগুলোকে যোগ করব, আর নাম্বার অফ অবজারভেশন, টোটাল অবজারভেশন বাই নাম্বার অফ কতগুলো নাম্বার আছে। তাহলে এভারেজ ইজ সাম অফ গিভেন অবজারভেশন যতগুলো বাই নাম্বার অফ অবজারভেশন যতগুলো নাম্বার থাকবে সেগুলো এভারেজ। এবারে এভারেজ স্পিড, এভারেজ স্পিডটা কি না বলছে if a person cover certain distance at a speed of a kilometer per hour and again cover the same distance a speed of b kilometer per hour, then the average speed during the whole journey। তাহলে একজন মানুষ কি করছে a কিলোমিটার পার বেগে একটা জায়গায় যাচ্ছে এবং সেই একই জায়গাটাই ফিরে আসার সময় b কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে, তাহলে এভারেজ বেগটা কি হবে 2ab বাই a প্লাস b, 2ab বাই a প্লাস b, এটা হলো এভারেজ বেগ। if distance a is covered with speed a, distance b is covered with speed b and distance c, এটা ক্যাপিটাল c ধরে নাও, capital C is covered with speed c, then for the whole journey, হোল জার্নিতে কি হবে তখন হোল জার্নিতে কি হবে না তিনটে ডিস্টেন্সকে যোগ করব বাই টাইম করব, টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কি করব টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমার এভারেজ স্পিড, এটা আমি কি পাবো এভারেজ স্পিড পাবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার এ বি সি, টোটাল ডিস্টেন্স এটা করে দিলাম, আর টাইমটা কি এ কিলোমিটার যেতে এ কভারে যেতে কত সময় লাগছে এ কিলোমিটার গতিবেগে, তাহলে আমরা কি জানি গতিবেগ সমান কি হবে দূরত্ব বাই সময়, তাহলে গতিবেগকে আমরা বলছি স্পিড, এটা ডিস্টেন্স বলছি, আর এটা বলছি টাইম, ঠিক আছে। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমি কি বের করছি এটা আমার ডিস্টেন্স দেওয়া আছে, এটা আমার কি দেওয়া আছে স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে স্পিড দেওয়া আছে, তাহলে টাইম যদি বের করতে হয় তাহলে দেখো এখানে যদি আমি লিখি ডিস্টেন্স দেওয়া আছে তাহলে স্পিড সমান কি পেলাম ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমার ডিস্টেন্স দেওয়া আছে স্পিড দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স আর স্পিড দেওয়া থাকলে টাইম সমান কি হবে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইম সমান কি হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে দেখো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, এরকম যদি আরো থাকতো তাহলে সেইভাবে আমি একই রকম কাজটা করতাম, সবগুলো ডিস্টেন্সকে যোগ করতাম আর নিচে করতাম টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়াল টু এভারেজ স্পিড। ক্লিয়ার, তো বুঝতে পেরেছো? এরপরে কিছু হিলিং পয়েন্ট আছে, হিলিং মানে কি আমাদের শ্বাস নিতে সাহায্য করবে এই পয়েন্টগুলো কিছু, এখানে অ্যাকচুয়ালি মিনিংটা সেটা না, এই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে। হিলিং পয়েন্ট কি জিনিসটা, এখানে হিলিং পয়েন্ট হলো সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেস, এপি বলা হয়, কি সঠিক কি বলা হয় এপি। অ্যারিথমেটিক প্রোগ্রেসটা কি হয় না একটা সিকোয়েন্স থাকে, একটা নাম্বারের সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটা সেম থাকবে, তার ক্ষেত্রে কি হয় ফার্স্ট টার্মটাকে যদি আমি এখানে ধরে নিই, আমি ধরলাম 3 5 7 9 11 এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে, তো তাহলে এখানে এইটা হলো ফার্স্ট টার্ম, এটাকে আমি এ ধরছি, ঠিক আছে, এটা ফার্স্ট টার্ম, এটাকে আমি এ ধরছি, আর সবগুলো দেখো ডিফারেন্স গুলো দেখো, সবগুলো ডিফারেন্স দেখো শুধু, সবগুলো ডিফারেন্স এখানে 3 2 5 5 2 7 7 2 9, তাহলে এই ডিফারেন্সটাকে আমরা কি ধরছি ডি ধরছি, স্মল ডি, ডিফারেন্সটাকে ধরছি স্মল ডি। তাহলে এখানে এন টার্মটা হবে, যদি এন তম পদ আমি বের করতে চাই, এন টার্ম, এন টার্মটা কি হবে, এন টার্মটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হবে nth টার্ম, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হবে nth টার্ম, ঠিক আছে। তাহলে যদি কোনো এরকম সিরিজ থাকে সবগুলো ডিফারেন্স যদি একই থাকে, এটা বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেস, হ্যাঁ সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি যদি থাকে তাহলে ডিস্টেন্সটা সবসময় কি হবে সেম হবে, ডিস্টেন্স যদি সেম হয়ে যায় তাহলে এখান থেকে আমাকে যদি বলে nth তম টার্ম বের করতে বা 20তম পদ বের করো 25তম পদ বের করো, তাহলে আমি ইজিলি এখান থেকে এই ফর্মুলার সাহায্যে আমি ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো ফার্স্ট টার্মটা আমার যদি 3 হয়, সেকেন্ড টার্মটা কি হবে, তাহলে সেকেন্ড টার্মটা কি হবে 3 প্লাস ডিফারেন্স যেটা 2, ডিফারেন্স কত 2,
তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে থার্ড টার্মটা কি হবে 3 ফার্স্ট টার্ম প্লাস ডিফারেন্সটাকে দুবার গুণ করে দেবো 2d করে দেবো, তাহলে মানে কি 3 প্লাস 4, তাহলে কি হচ্ছে 7। তাহলে দেখো যখন যে টার্মটা বলছি 3 নম্বর টার্ম যদি বলি আমি, তাহলে এখানে ডি এর ভ্যালুটা 1 কমছে 2d হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এন যখন বলবো এখানে 3 জায়গায় যখন এন বলবো তখন n-1 1 কমিয়ে গুণ করবো, n-1 করে গুণটা করবো। তাহলে এটা হলো আমার অ্যারিথমেটিক প্রোগ্রেস বলা হচ্ছে, সমান্তর প্রগতি বলা হচ্ছে। তোমরা শুধু এটুকু জেনে রাখো এনতম টার্ম বের করার ফর্মুলা, এটা যদি ফার্স্ট পদ হয়, এটা যদি ডি ডিফারেন্স অন্তরফলটা পার্থক্যটা যদি 2 হয়, 2 না সরি, ডিফারেন্স যা আসবে সেম আসবে, ডিফারেন্সটা সবসময় সেমই আসবে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেসে থাকে, তাহলে 2 আসতে পারে, 4 আসতে পারে, 3 আসতে পারে, যা খুশি আসতে পারে, ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। তাহলে এটা ডি ধরবো। তাহলে এন তম টার্ম কি হবে এ প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হলো ফার্স্ট টার্ম, ঠিক আছে, এটা হলো ফার্স্ট টার্ম, ঠিক আছে। এবার ডিটা হলো ডিফারেন্স, কমন ডিফারেন্স যেটা বলা হয়, কমন ডিফারেন্স যেখানে লেখা নেই, ডিটা হলো কমন ডিফারেন্স হবে, হ্যাঁ, ডি ইকুয়াল টু কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স, ঠিক আছে। এরপরে এটা গেল এন তম টার্ম বের করা, এন তম পদ বের করলাম, বা 20তম যদি বলা হয় 20তম 25তম পদ বের করো, তাহলে তুমি সেটা এভাবে বের করতে পারলে। এবারে এদের যোগফল যদি বলা হয়, ধরো এস এন তম পদের যোগফল যদি বলা হয় তোমাকে যোগফল বের করো, এন তম পদ পর্যন্ত এদের যোগফল বের করো, তখন তার ফর্মুলা হলো n/2, হ্যাঁ, ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হলো তার যোগফল বের করার ফর্মুলা, যোগফল যতগুলো পদের যোগফল। কেন এটা বের করবো না, যদি কোথাও গড় বের করতে বললে তখন কি করবো, একে আমি যতগুলো যোগফল বের করলাম, যতগুলো পদ থাকবে ততগুলো পদ দিয়ে আমি ডিভাইড করলে আমার কি পেয়ে যাবে, এভারেজ পেয়ে যাবো। তখন তখন কি পেয়ে যাবো আমি, এভারেজ। তাহলে এনটা যদি পদ হয় এন দিয়ে ডিভাইড করবো, তাহলে এভারেজ পাবো। এন দিয়ে ডিভাইড করলে এখানে এন কেটে যাবে, তাহলে 1/2 এটা আসবে, তখন এভারেজ আসবে 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এভারেজ কি আসবে, এইটা আসবে। যদি কোনো সমান্তর প্রগতিতে কোনো ধরো একটা পরীক্ষা এরকম থাকলো, সমান্তর প্রগতিতে একটা দিয়ে দিল, দিয়ে বললো এর 20তম পদ পর্যন্ত এভারেজ বের করো, তখন কি করবে, তখন 20তম পদ পর্যন্ত বলে দিচ্ছে, তাহলে 20তম পদের যোগফল বের করবে প্রথমে। যোগফল বের করে আরেকটা ফর্মুলা হয় ফার্স্ট প্লাস লাস্ট বাই n/2, এটা ঠিক, ফার্স্ট প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এটা দেখছি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আমি বলে দেবো পরে। এটা জেনে রাখো, তাহলে তখন কি হবে, এটা কি করবে এখন, তখন তুমি যোগফলটা বের করলে, যে যততম পদ আছে তত দিয়ে ভাগ করলেই আমার বেরিয়ে যাবে কত অ্যান্সার হবে, ঠিক আছে, কত এভারেজ আসবে। এরপরে যদি জিওমেট্রিক প্রোগ্রেসে থাকে, এটা তো হলো অ্যারিথমেটিক প্রোগ্রেস, ঠিক আছে, এটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেস। যদি জিওমেট্রিক প্রোগ্রেসে থাকে তার ক্ষেত্রে কি হবে, জিওমেট্রিক প্রোগ্রেসের ক্ষেত্রে কি হবে না, এটা কিভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে, ধরো 3, এরপরে থাকবে 9, 27, হ্যাঁ, 81, এইভাবে থাকবে। তার মানে কি দেখো, তার ক্ষেত্রে ডিফারেন্স দেখছিলাম, এর ক্ষেত্রে কি দেখবো, রেশিও দেখবো, এক্ষেত্রে অনুপাত দেখবো। তাহলে এর 9/3 করি, তাহলে এদের মধ্যে অনুপাত কি আছে, 3 এসছে। আবার 27কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে এদের মধ্যেও 3 আসবে। আবার 81কে 27 দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে এদের মধ্যে এটার সঙ্গে 3 গুণ করলেই তবে আমি এটা পাচ্ছি, আবার এর সঙ্গে 3 গুণ করলেই তবে আমি এটা পাচ্ছি, আবার এর সঙ্গে 3 গুণ করলেই তবে আমি এটা পাচ্ছি। তাহলে এটা 3 গুণ করে করে যাচ্ছে, ঠিক আছে, মানে জিনিসটা কি রকম দাঁড়াচ্ছে, 3 স্কোয়ার 3 এভাবে হয়ে যাচ্ছে, এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেস, এটা কি বলা হচ্ছে, জিওমেট্রিক প্রোগ্রেস। তাহলে এখানে আর কোনটা হবে, আরটা হলো রেশিও, রেশিও কমন রেশিও থেকে এখানে আরটা কত হবে, তাহলে 3 হবে, এখানে আরটা কি হবে, 3 হবে। আর প্রথমটা তো ফার্স্ট টার্ম আমি জানি, প্রথমটাকে ফার্স্ট টার্ম, তাহলে এখানে এন তম পদ কি হবে, এখানে এন তম পদ হবে এ আর টু দি পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1, এন তম টার্ম কি হবে, এ আর টু দি পাওয়ার n-1। কি করে হচ্ছে না, প্রথম পদ যদি আমি উদাহরণটা নিই, প্রথম পদ ফার্স্ট পদ 3 আছে, সেকেন্ড টার্ম যখন বের করছি, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম যখন বের করছি আমি কি করছি না, 3 ইন্টু, আমি কি বললাম, আর টু দিব, তাহলে এখানে যদি 3 বসাই, তাহলে 3 ইন্টু 3 9 হচ্ছে। থার্ড টার্ম যখন করছি দেখো 3,
এদের কমন রেশিও 3, তার পাওয়ারে 2 করলাম, 9 ইন্টু 327 হচ্ছে। সেম ভাবে যখন থার্ড টার্ম করছি, যখন আমি থার্ড টার্মটা করছি, তখন কি পাচ্ছি এখানে এন এর ভ্যালুটা থার্ডের ক্ষেত্রে 1 কমছে। থার্ডটা যদি এন ধরি তাহলে এটাকে হচ্ছে 2 এন মাইনাস 1 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে সেম ভাবে এন নম্বরের ক্ষেত্রে কি হবে, পাওয়ারটা এন মাইনাস 1 হয়ে যাবে। এবারে এর সাম বের করার দুটো ফর্মুলা হয়, একটা ফর্মুলা এটা, এটা ফর্মুলা এটা। কি হবে, কিছু না, শুধুমাত্র আর টু দি পাওয়ার এন মাইনাস 1 একবার বাই আর মাইনাস 1, আর এটা হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এটা গুণ থাকবে, ফার্স্ট পদটা সবসময় গুণ থাকবে, প্রথম পদটা ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা কখন হবে, যদি আরটা একের থেকে বড় হয়, যদি আরটা একের থেকে বড় হয় তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 করবো, আর যদি একটা আর এর থেকে বড় হয় তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন করবো। এইটুকু জিনিস, শুধু আর কিছু নেই। তাহলে এটা হলো জিওমেট্রিক প্রগ্রেস, জিপি বলা হয়, এটাকে বলা হচ্ছে এপি, এটাকে বলা হচ্ছে জিপি। এই দুটো জিনিস এখানে একটু জেনে রাখবে, কেন কখন কি কোশ্চেন করবে বলা মুশকিল, কারণ তোমাদের খুব হেল্প করবে এই দুটো জিনিস তোমাদের। শুধুমাত্র এন টার্মটা কিভাবে বের করবো আর সামটা কি জিনিস, আর কিছু না। এরপরে আমরা এগুলো চলে যাবো একটু, আর একটু থিওরি দেখে নেবো। এগুলো আমি আগেও বলেছি, ক্লাসের সময় বলেছিলাম যে সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, প্রথম স্বাভাবিক এনটা বা প্রথম 20টা বা প্রথম 30টা এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হবে, এন ইন্টু এন প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এটা হলো প্রথম। কমেন্ট করে জানাবে তাহলে, শুনতে যদি পাও। চলো আরম্ভ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, তাহলে এটা যদি হয় তাহলে এবারে কি আসবে, এন প্লাস 1 বাই 2, কেন এনটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, এন দিয়ে এনটা সংখ্যার যদি আমি যোগফল বের করি তাহলে এন দিয়ে ভাগ করলে এভারেজ পাবো, তাহলে এটা আমার এভারেজ চলে আসবে। সাম অফ দ্য স্কোয়ার, যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে তার যোগফল কি হয়, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 1 বাই 6, কি হয় যোগফলটা এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 হয়ে যায়, এটা যোগফল হয়ে যায়। তাহলে এটা যদি যোগফল হয় তাহলে আমার যদি এভারেজ বের করতে তাহলে কি করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে, তাহলে এন কেটে গেল, তাহলে এভারেজ কি দাঁড়াবে, এনটা বাদ দিয়ে দাঁড়াবে। সেম ভাবে যদি কিউব করি, যদি ফার্স্ট এনটা সংখ্যার কিউব করি, তার তাহলে ফর্মুলা কি আছে সামের, এন ইন্টু এন প্লাস 1 বাই 2, মানে এটি যে ফর্মুলা ছিল এই ফর্মুলাটাই এখানে লিখবো, দিয়ে স্কোয়ার করে দেবো, পুরো ফর্মুলার উপরে কি করবো, স্কোয়ার করে দেবো, পুরো ফর্মুলার উপরে আমি স্কোয়ার করছি। তাহলে এটা হলো আমার কিউব, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের কিউবের ফর্মুলা। তাহলে একে যদি আমি এভারেজ করতে চাই তাহলে এইটা ভালো করে দেখো, এটা কি করছি আমি, তাহলে আমার কি কিউবের ফর্মুলাটা কি হলো, এন ইন্টু এন প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, এটা আমার কিউবের ফর্মুলা। তাহলে একে যদি সিম্পলিফাই করি তাহলে এন স্কোয়ার হবে, এন প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা 4 হয়ে যাবে। তাহলে এটা হলো সামটা বেরোলো। যদি এভারেজ করতে চাই তাহলে এন দিয়ে ভাগ করব, এন দিয়ে যখন ভাগ করব, এন দিয়ে যখন ভাগ করব তাহলে একটা এন ক্যান্সেল আউট হবে, তাহলে থাকবে কি এন ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। তাহলে এটা আমার এভারেজ হবে, এটা আমার কি এভারেজ। তাহলে এটা দেখো ফর্মুলা এভারেজ এটা দেওয়া আছে, বোঝা গেল। চলো নেক্সট। এবারে সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল অড নাম্বার, ফার্স্ট এন অড নাম্বার, অড নাম্বার মানে যদি অড নাম্বার 1 থেকে স্টার্ট হবে, 1 3 5 এরকম করে এনটা পর্যন্ত যদি অড নাম্বার থাকে তাদের সাম কি হবে, এন স্কোয়ার, তাদের সাম কি হবে, এন স্কোয়ার হয়ে যাবে। এরপরে এভারেজ অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার হবে কি, এভারেজটা কি আসবে, এন ন্যাচারাল অড নাম্বার এন আসবে, তাহলে এটা সাম এলো, যোগফলটা এলো, এটা সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, আর এভারেজটা আসতে একটা এন কমে যাবে। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখি, যেমন আমি 1 3 5 নিলাম, তিনটে যোগ করলে কি 5 3 8 9, তিনটে টার্ম ছিল, তিনটে টার্ম, সেই জন্য দেখো 3 এর স্কোয়ার আসলে এখানে 9। আমি যদি আরেকটু বড় উদাহরণ নিই, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে 7 5 12 3 15 একে 16, 16 মানে কি 4 এর স্কোয়ার, 16 মানে কি 4 এর স্কোয়ার। তাহলে এখানে 4টে পদ আছে, তাহলে এখানে কটা পদ আছে, 4টে পদ আছে, 4টে পদ আছে, এই জন্য 4 স্কোয়ার আসলে যটা পদ থাকবে তটা তার স্কোয়ার হবে। আর এভারেজটা কি হবে, সেই যটা পদ থাকবে সেটাই হবে, যটা পদ থাকবে সেটাই তার এভারেজ চলে আসবে, এন হবে, এভারেজ হবে। যটা পদ থাকবে সেখানে
তার এভারেজ ততই আসবে সেখানে, যটা পদ থাকবে তার এভারেজ ততই আসবে এখানে। যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার ক্ষেত্রে সাম হবে n ইন্টু n প্লাস ওয়ান, আর এভারেজ হবে n প্লাস ওয়ান, এনটা বাদ চলে যাবে, সাম হবে n ইন্টু n প্লাস ওয়ান আর এভারেজ হবে n প্লাস ওয়ান। এরপরে ব্যাস, এটাই মোটামুটি আমাদের থিওরি ছিল। এরপরে অঙ্কে চলে আসবো আমরা, এরপরে আমরা অঙ্কে চলে আসবো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য এভারেজ অফ 47 নাম্বার ইজ 459, তাহলে 47টা নাম্বারের এভারেজ দেওয়া আছে 459। ইফ ইচ অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 17, ফাইন্ড দ্য নিউ এভারেজ। তাহলে প্রত্যেকটা নাম্বারকে যদি আমি 17 দিয়ে ডিভাইড করি, প্রত্যেক নাম্বারকে যদি 17 দিয়ে ডিভাইড করি, তাহলে নতুন এভারেজ কি আসবে। তাহলে মনে রাখবে, কোনো সংখ্যা যদি এভারেজ দেওয়া থাকে, সেই এভারেজটাকে যদি আমি যোগ করি, যতদিন যোগ করবো অ্যান্সারও এভারেজ সেই একই অ্যান্সার আসবে। যদি আমি সবগুলো সংখ্যাকে ভাগ করি একই সংখ্যা দিয়ে, তাহলে ভাগ করলে এভারেজ কি যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার আসবে। আর আমি গুণ করলে যেটা পাবো, গুণ করলেও সেম এভারেজ আসবে। তাহলে বোঝা গেল। তাহলে একটা সংখ্যাকে আমি জানি 47টা নাম্বারে এভারেজ দিয়েছে 459, 47টা নাম্বারে এভারেজ কি দিয়েছে 459। তাহলে 459 যদি 47 নাম্বারে এভারেজ থাকে, তাহলে প্রত্যেকটা নাম্বারকে 459 আমি ধরতে পারি, অ্যাজিউম করতে পারি। তাহলে প্রত্যেক নাম্বার 459 আছে, তাকে যদি 17 দিয়ে প্রত্যেক নাম্বারকে ভাগ করি, অফ ইচ অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 17, তাহলে গড়টাকে 17 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 459কে 17 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। 17 একে 17 2 34, 34 মানে 11, 19, 17 7 119, 27 হবে। তাহলে 27 আমার অ্যান্সার হলো 27। তাহলে 459কে 17 দিয়ে ভাগ করলে 17 হয়, 27 হয়। বুঝা গেছে। চলো নেক্সট অঙ্ক, যদি বুঝতে না পারো আমাকে বলবে। প্রথম অঙ্ক আমাদের ক্লিয়ার হলো, নেক্সট অঙ্ক, দ্য এভারেজ অফ 11 রেজাল্ট ইজ 50, দ্য এভারেজ অফ 11 রেজাল্ট ইজ 50 ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 6 রেজাল্ট ইজ 49। তাহলে দ্য এভারেজ অফ 11 রেজাল্ট, 11টা রেজাল্টের এভারেজ কি হলো 50 হলো। বলছি ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 6 রেজাল্ট, প্রথম 6টা রেজাল্টের এভারেজ যদি 49 হয় এবং লাস্ট 6 রেজাল্টের এভারেজ যদি 52 হয়, দ্য 16 রেজাল্ট, তাহলে 6th রেজাল্টটা কি হবে, দ্য 6th রেজাল্টটা কি হবে, 6 নম্বর রেজাল্টে কি আসবে আমার। তাহলে একটা 11টা নাম্বারের 11টা রেজাল্টের গড় দিয়েছে 50, 11 নাম্বার 11 ধরো 11টা নাম্বার আছে, তার গড় দিয়েছে 50। তাহলে প্রথম ফার্স্ট 6টা নাম্বারের গড় হলো 49 এবং লাস্ট 6টা নাম্বারের গড় হলো কত, 52। তাহলে জিনিসটা কিরকম হচ্ছে দেখো, আগে জিনিসটা বুঝিয়ে দিই। আমার এ বি সি ডি ই এফ জি এইচ আই 1 2 3 4 5 6 7 8 9 আই জে কে। তাহলে 11টা হয়ে গেল, ধরো এই 11টা আমার সংখ্যা। তাহলে এই টোটাল সংখ্যাগুলো এভারেজ দিয়েছি 50। বলছি প্রথম 6টা 1 2 3 4 5 6 এফ পর্যন্ত, তাহলে এটা প্রথম 6টা, এর গড় দিয়েছে কত বলেছে 49। আর কি বলেছে আমাকে, আর বলেছে লাস্ট লাস্ট 6টা, মানে এখান থেকে এফটা কমন চলে আসছে, তার মানে লাস্ট 6টার গড় আসছে 52। তাহলে আমাকে এই এফ এর ভ্যালুটা বের করতে হচ্ছে 1 2 3 6 টার্ম, 6 রেজাল্ট, এই সরি 6th রেজাল্ট, 6 নম্বর টার্মটা কত বের করতে বলছে। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে কি করব আমরা, যেটা করব সেটা হলো খুব ইজি মেথড একটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব না, দেখবো আমি এভারেজ ধরে নেবো 6 নম্বরটা, 6 নম্বর সংখ্যাটা 50 ধরে নেবো, 6 নম্বর সংখ্যাটা কি ধরবো, যেটা গড় আছে সেটাই ধরে নেবো 50 এভারেজ, ঠিক আছে। এভারেজ যেটা আছে 11 নম্বরে সেটাই 6 নম্বর সংখ্যাকে আমি ধরে নিলাম। এরপরে প্রত্যেকটা সংখ্যা দেখবো, তাহলে আমার প্রথম 6টা সংখ্যা কত 49 আছে, মানে 1 কম আছে, তাহলে প্রথম 6টা সংখ্যা 6 কম হচ্ছে। নেক্সট 6টা সংখ্যা কি হচ্ছে 52 আছে, এভারেজ থেকে 2 বেশি আছে, তাহলে দুটোই কি হবে 6 × 2, প্রত্যেকের 2 বাড়ছে, 6টায় 12 বাড়বে, তাহলে অ্যাকচুয়ালি বাড়লো কত 6 বাড়লো, তাহলে 12 - 6 মানে +6 বাড়লো, তাহলে এর সঙ্গে এটা অ্যাড করে দাও, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব যে 6 টার্মটা কি হবে, 56 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে না, দেখবে টোটাল এভারেজ কি আছে, টোটাল এভারেজ থেকে সেই সংখ্যাটা ধরে নেবে, অ্যাজিউম করে নেবে মনে মনে। এরপরে প্রথম 6টা তার থেকে কত কম, যদি কম হয় তাহলে মাইনাসে যাবে, বেশি হলে প্লাসে হবে। তাহলে 1 কম আছে 50-এর থেকে 1 কম, তাহলে 6টায় 6 কম, -6 করলাম। এরপর একটা সংখ্যাটায়
ছটায় কি আছে, 2 বেশি আছে, 50 থেকে 52 আছে মানে 2 বেশি আছে, 2 বেশি থাকলে 6টার সঙ্গে 6 × 2 12 বেশি, তাহলে 12 প্লাস মাইনাস 6, তাহলে প্লাস 6 অ্যান্সার। এবার আমি ধরেছিলাম 50, তার সঙ্গে যদি প্লাস অ্যান্সার আসলে প্লাস যোগ হবে, যদি মাইনাসে অ্যান্সার আসে তখন 50 থেকে বিয়োগ হয়ে যাবে, তখন কি হবে 50 থেকে বিয়োগ হয়ে যাবে, বুঝা গেছে? চলো নেক্সট 3 নম্বরটা কি বলছে দেখো, বলেছে দা ইজ, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এভারেজ অফ এ স্যালারি অফ 20 ওয়ার্কার, ধরো এটা কিছু একটা ছিল, দেয়ার ইজ দা ইজ এভারেজ হবে না, ওই ওয়ার্ডটা একটু মিস্টেক আছে, দ্য এভারেজ, দা হবে দা এভারেজ, ইজটা আসবে না, দ্য এভারেজ অফ স্যালারি অফ 20 ওয়ার্কার ইন এ রুপিস 2100 টাকা, বলছে 20 জন ওয়ার্কারের এভারেজ স্যালারি হলো 2100 টাকা অ্যাডেড পার মান্থ, প্রতি মাসে, হ্যাঁ, ইফ দ্য অ্যাডেড দ্য এভারেজ অফিস এভারেজ, ইফ দ্য এভারেজ অফ দ্য, এটা কিছু মিস্টেক আছে এখানে আবার, ম্যানেজার স্যালারি, যদি ম্যানেজার স্যালারি অ্যাড করা হয় তাহলে এভারেজটা কি দাঁড়ায় 2200 টাকা দাঁড়িয়ে যায়, যদি ম্যানেজারের স্যালারি অ্যাড করা হয় তাহলে আমার কত এভারেজ দাঁড়াবে 2200 টাকা, তাহলে পার মান্থ 2200 টাকা এভারেজ দাঁড়িয়ে যাবে, দ্য ম্যানেজার্স অ্যানুয়াল স্যালারি কত, তাহলে কি বলেছে, একটা অফিসে 20 জন ওয়ার্কার আছে, 20 জন ওয়ার্কারের এভারেজ স্যালারি দিয়েছে 2100 টাকা পার মান্থ, প্রতি মাসে 2100 টাকা করে গড়ে পাচ্ছে ধরো, এবারে যদি একজন ম্যানেজারের স্যালারিকে সেখানে অ্যাড করে দেওয়া হয় তাহলে গড়টা কি দাঁড়াবে 2200 টাকা পার মান্থ দাঁড়িয়ে যাবে, তাহলে 20 জন ছিল 21 জন হয়ে যাবে, 2200 টাকা পার মান্থ দাঁড়িয়ে যাবে। এবার বলছে তাহলে ম্যানেজারের অ্যানুয়াল স্যালারি মানে বার্ষিক স্যালারি কত, বছরে তার ম্যানেজার কতটা পাবে, মানে বছরের স্যালারি কত পাবে, তাহলে দেখো আমার ভালো করে বুঝবে, আমার 20 জন ছিল, 20 জনের এভারেজ ছিল 2100 টাকা, আমি যদি 20 জন ম্যানেজারকে একজন আলাদা করে রাখি, 20 জনের ম্যানেজারকে একজন আলাদা করে রাখি, তাহলে 20 জনের 2200 বাড়ছে, আর ম্যানেজারের সিঙ্গেল 2200 আছে ধরো, আমি গড় যদি 2200 সবার, তাহলে ম্যানেজারের 2200 ধরে নিলাম, তাহলে এখানে কত বাড়লো, 20 জনে 100 টাকা করে বাড়লো, তাহলে 20 জনে কত বাড়লো ইন্টু 20, তাহলে কত বাড়লো 2000 টাকা বাড়লো, তাহলে ম্যানেজারের কত 2200 প্লাস 2000, তবে এটা পুরোটা ম্যানেজারের টোটাল কি হবে 4400, 4200 টাকা, তাহলে ম্যানেজারের স্যালারি কি হলো পার মান্থ, এটা পার মান্থ এলো, ঠিক আছে, এটা পার মান্থ স্যালারি এলো, এরপরে কি করতে হবে আমাকে, এটা অ্যানুয়ালি বের করতে হবে, অ্যানুয়ালি মানে কি, অ্যানুয়াল বছরে, তাহলে বছরে বের করতে হলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করে দাও, তাহলে দুটো শূন্য শেষে থাকবে, দুটো শূন্য কোন অপশনে আছে, সবগুলোতেই আছে, এবার 12 দিয়ে 24, তারপরে 4 আসবে, কোন অপশনে আছে, একটা অপশনে আছে, তাহলে এই অপশনটা অ্যান্সার, আর করার দরকার নেই, তাহলে একটা অপশনেই আছে, সেটাই 4 আসবে, সেটাই আমাদের অ্যান্সার, বোঝা গেছে? এবার চলো নেক্সট 4 নম্বর, 4 নম্বরটা কি, the average run of a cricket player of 5 innings was 62, the average run of a cricket player of 5 innings was 62, how many run must be make in his next inning so as to increase his average run by 4, তাহলে একজন ক্রিকেট প্লেয়ারের 5টা ইনিংসে রান কত আছে, এভারেজ আছে 62, সে বলছে তাহলে নেক্সট ম্যাচটা সে কত রান করলে তার এভারেজটা 4 বেড়ে যাবে, 4 বেড়ে যাওয়া মানে 66 হয়ে যায়, তাহলে দেখো 5টা ম্যাচ খেলছিল 62 ছিল, যখন 6টা ম্যাচ খেলবে তখন কি হয়ে যাবে 66, তার মানে 6টা ম্যাচে বাড়লো কত, 24 বেড়েছে, 24 বেড়েছে, তাহলে আমি সেই ম্যাচে যদি 62 প্লাস 24 রান করে দেয়, তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে সেই ম্যাচে এত রান করলে, তাহলে গড় এভারেজটা 4 দাঁড়িয়ে যাবে, কি করলাম 4 বেড়েছে, তাহলে দেখো 5টা ম্যাচ খেলেছিল, 6টা ম্যাচ খেললে 4 বাড়ছে, তাহলে 6টা ম্যাচে 4 বাড়া মানে 6 4 24 বেড়েছে, তার মানে 62 ছিল 24 বেড়েছে, তাহলে 62 প্লাস 24 86 রান করতে হবে তাকে, 62 প্লাস 24 তাহলে তাকে 86 রান করতে, একদম সিম্পল অঙ্ক, কোনো জটিলতা নেই, সোজাভাবে নিবে তাহলে অঙ্কটা ইজিলি মনে হবে। এরপরে 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে 3 year ago the average of family of 5 member was 17, তা 3 বছর আগে একটা ফ্যামিলির এভারেজ ছিল 17 বছর, একটা ফ্যামিলির এভারেজ কত বয়স ছিল 17 বছর, বলছে এ বেবি হ্যাভিং বিন বর্ন দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ দ্য সেম টুডে, তাহলে একটা বেবি যদি বর্ন হয় সেখানে মানে জন্মগ্রহণ করে একটা বাচ্চা, তাহলে তাদের এভারেজ এখনো সেই সেম থাকে 17ই থাকে, তাহলে ফাইন্ড দ্য এজ অফ দ্য বেবি নাও, তাহলে এখন সেই বাচ্চাটার বয়স কত, ভালো করে জিনিসটা বুঝবে,
ধরো এখানে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট আমার বর্তমান, 3 বছর আগে, 3 ইয়ার এগো। তাহলে এখানে বয়স ছিল 17 বছর। কজন ছিল? 5 জন মেম্বার ছিল। 5 জন মেম্বারে 17 করে গড় ছিল। এখনো সেই 5 জন মেম্বার, 6 জন মেম্বার হয়ে গেছে, কিন্তু গড়টা সেই একই থেকেছে। গড়টা সেই একই থেকেছে। তাহলে দেখো, এটা আমি এখান থেকে ইজিলি বলতে পারবো, মাইনাস করে আমি ক্লিয়ার করে করতে পারবো সেভাবে। আমি যদি শর্টকাট মেথড অ্যাপ্লাই করি, তাহলে এখানে 17 ছিল, অ্যাকচুয়ালি কত হওয়া উচিত ছিল? 20 হওয়া উচিত ছিল। তাহলে 5 জনের 20 হতো। 5 জনের যদি 20 হতো এখন বর্তমান, তাহলে প্রতিজনের কজন, কত করে কমেছে? 3 করে কমেছে। তাহলে প্রতিজনের কত কমেছে? 17 হয়েছে, এখন 17 আছে, মানে প্রতিজনের 3 করে কমেছে। তাহলে 3 করে কমেছে, তাহলে 3 করে কমা মানে 5 জনের কত কমা? 5 ইন্টু -3, -15 কমেছে। এটা কমেছে। তাহলে এখন 17 আছে, তাহলে -15 কমেছে, মানে 17 -15 করে দিলে কি হবে? আমার বেবিটার বয়স বেরিয়ে যাবে কত? তাহলে 15 কমেছে। তাহলে আমি সবাই 17 যদি ধরে নিই, 5 জনের যদি 15 কমে যায়, তাহলে আরেকজন যদি 17 থাকে, 17 থেকে তাহলে 15 মাইনাসে যদি অ্যাডজাস্ট করতে, তাহলে 15কে বাদ দিয়ে দেবো। 15 বছর বাদ দিলে তাহলে বাচ্চাটার বয়স কত হবে? 2 বছর বয়স হবে। বাচ্চাটা হলো 2 বছর বয়স। তাহলে বুঝছি 17 বছর ছিল 5 বছর, 3 বছর আগে, তাহলে 3 বছর পরে আমার হওয়া উচিত ছিল 20। 5 জন যদি থাকতো, 5 জনের হওয়া উচিত ছিল 20, কিন্তু সে 5 জনের 17ই আছে। তার মানে কি 3 করে 5 জনের কমেছে। 5 জনের 3 কমা মানে 5 জনের টোটাল কত কমা? 15 কমছে। 15 কমছে, 6 জনের 17। তাহলে একটাতে 5 জনের 15 কমে যাচ্ছে। তাহলে একটা যদি আবার 6 নম্বর ব্যক্তি 17ই ধরে নিই, আমি 17ই ধরে নিই, তাহলে 15 কমে যাওয়া মানে কি? 17 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাবে? 2 বছর হয়ে যাবে। তাহলে আমার বাচ্চাটার বয়স কত? 2 বছর। এবার 6 নম্বরটা, ইন রুপিস 150 বি বাই 10 পেন্স ফর রুপিস 8 ইচ, 10 ইরেজার ফর রুপিস 5 ইচ, and some sharpeners for rupees 4 each. What is the average of price per item in rupees? বলছে প্রত্যেকটা জিনিসের এভারেজ কত? তাহলে টোটাল দেখো 150 টাকা আছে। 10 পেন্সিল 80 টাকা। দেখো তাহলে 10টা পেন্সিল কিনেছে 8 টাকা করে, মানে 80 টাকা। 10টা ইরেজার কিনেছে 5 টাকা করে, মানে 50 টাকা। তাহলে টোটাল কত খরচ করে দিচ্ছে? তাহলে 150 মাইনাস, আমি এটা 5 আর 13 দশে 130, তাহলে 130 টাকা খরচ করে দিয়েছে। তার কাছে পড়ে আছে কত টাকা? কাছে পড়ে আছে 20 টাকা। তাহলে 20 টাকা কি করবে? 4 টাকা পিস শার্পনার কিনবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে শার্পনারের সঙ্গে কত হবে? 5টা শার্পনার হয়ে যাবে। 5টা শার্পনার কিনেছে, তাহলে 10টা কিনেছে পেন, 10টা কিনেছে ইরেজার, 5টা কিনেছে শার্পনার। টোটাল কটা কোয়ান্টিটি কিনেছে? 25টা। আমার টোটাল টাকা কত ছিল? 150। 150 ডিভাইডেড বাই 25, তাহলে এভারেজ কত আসবে? 25, 6, 150, তাহলে 6 টাকা করে পার পিস। তাহলে অপশন এটা হলো অ্যান্সার। 6 টাকা করে পার পিস অ্যান্সার আসবে। তারপর সে 2 বলছো কোনটা? আচ্ছা আগেরটা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা দেখো, তাহলে আমার অ্যান্সার কোনটা আছে? 6টা। আমার টোটাল আইটেম দেখে নিলাম। টোটাল আইটেম কিনেছে 10, 10, 20, 5, 25টা আইটেম। আমার টোটাল টাকা কত? 150 টাকা। 150 কে 25 দিয়ে ভাগ করে দাও, এভারেজ প্রাইস চলে আসবে 6 টাকা পার পিস। ঠিক আছে, এরপর 7 নম্বর। 7 নম্বরটা কি বলছে? বলছে দ্য এভারেজ অফ 1008 রিয়েল নাম্বার ইজ 0, at most how many নাম্বার, হাউ মেনি অফ দেম ক্যান বি নেগেটিভ? এটা সিএইচএস হলে 2019-এর কোশ্চেন। হ্যাঁ, কি বলেছে? বলছে 1088টা নাম্বার রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যা আছে, তার মধ্যে কতগুলো নেগেটিভ হতে পারে দিলে এভারেজ 0 আসবে। এভারেজ কি হবে? 0 হবে। এভারেজটা ইজ 0, দ্য এভারেজ অফ রিয়েল নাম্বার 0। তাহলে 0 এভারেজ কখন হবে? যদি ধরো আমি বলি দুটো সংখ্যা আছে, 3, একটা 3 আছে, একটা -3 আছে, এদের এভারেজ কত? তাহলে এদের যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা এভারেজ কি হবে? 0 হয়ে যাবে। সেম ভাবে যদি এখানে আমি এই সংখ্যাগুলো লিখি সব, আমাকে বলেছে সবচেয়ে বেশি কতগুলো সংখ্যা মাইনাস নেগেটিভ হবে? সবচেয়ে বেশি কতগুলো সংখ্যা নেগেটিভ হতে পারে? দেখো এখানে 1088টা আছে, তাহলে এরকম টাইপের যদি কোশ্চেন করে তোমাকে রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে 1 কমিয়ে সবসময় অ্যান্সার লিখে দিবে। 1088 থেকে 1 কমাবে, তাহলে 1078, 1087 হবে। 1087, এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে। 1087 আমার অ্যান্সার। সবসময় 1 মাইনাস করো। দেখো আমি যাই সংখ্যা মাইনাসে লিখি না কেন, যতগুলো আমি মাইনাস, যেমন 5টা সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি তোমাকে 1, এটা লিখবে -1, -2, -3, -4, 4টে সংখ্যা, 5, 4, 3, 7, 2, 9, 10। তাহলে এখানে যদি +10 লিখে দিই, তাহলে এটা 0 হয়ে যাবে।
এবার যোগ করে 4 3 7 2 9 কে 10, 10 আর 10 0 হচ্ছে। তাহলে আমি যতগুলো সংখ্যা আছে তার থেকে একটা কম পর্যন্ত আমি সবগুলো মাইনাস নিতে পারি, সবগুলোকে আমি মাইনাস নিতে পারি। শুধুমাত্র লাস্ট সংখ্যাটা প্লাস নিলেই, যতগুলো মাইনাস নিয়েছিলাম সবগুলোকে টোটাল করে যদি প্লাস নিয়ে নিই, তাহলে আমার এভারেজ কি চলে আসবে? 0 চলে আসবে। তাহলে আমি সবসময় এইসব কোশ্চেনের ক্ষেত্রে কি অ্যান্সার দিব? না, আমার যতগুলো সংখ্যা থাকবে তার থেকে 1 মাইনাস করে অ্যান্সারটা দিব। তাহলে এখানে 1087 অ্যান্সার হয়ে গেল, অপশন এ। এরপরে 8 নম্বরটা দেখে নেওয়া যাক। বলছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ অফ ফার্স্ট 10 প্রাইম নাম্বার। প্রথম 10টা প্রাইম নাম্বারের এভারেজ দিয়েছে এন্ড ফার্স্ট 10 প্রাইম নাম্বার অফ 2 ডিজিট। তাই কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। প্রথম 10টা প্রাইম নাম্বার এবং প্রথম 10টা 2 ডিজিটের প্রাইম নাম্বারের কি বের করতে বলছে? ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ, তাদের এভারেজের ডিফারেন্স বের করতে বলছে, তাদের গড়ের পার্থক্য, তাদের গড়ের বিয়োগফল কত। তাহলে দেখো আমি এখানে যদি লিখি প্রথম 10টা প্রাইম নাম্বার, তাহলে প্রথমে 2 হবে, 3 হবে, 5 7 11 13 17 19 1 2 3 4 5 6 7 8 19, তারপরে 23 আর 29। এটা হলো ফার্স্ট 10, 2 3 5 7 11 13 17 19 23 29। এরপর নেক্সট যদি লিখি আমি, তাহলে 1 2 ডিজিট, তাহলে 11 থেকে শুরু হবে, 11 13 17 19 23 29 31 37 আর 41। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা আর একটা 10টা, 43। তাহলে নেক্সট 10টা কি এইগুলো? তাহলে এদের গড় কি আসবে? এদের গড় এগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ, আর এদের গড় কি আসবে? এগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ। এইটুকু জিনিস বুঝতে পারছো? তাহলে এইগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ, এইগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ, তাহলে এদের বিয়োগফল চেয়েছে। তার মানে এদের এই এভারেজটা বিয়োগফল, এই এভারেজটা বিয়োগ করে দেখো এই টার্মগুলো, যে একই টার্মগুলো আছে 11 থেকে 29, এখানে দেখো 11 থেকে 29, এই পার্টটা কেটে যাবে, বাদ চলে যাবে। তাহলে উপরে আমার থাকলো 2 3 5 7, 7 5 12, 12 3 15 2 17, 17/10, 10টা সংখ্যার এভারেজ মাইনাস, ডাইরেক্ট করছি মানে এখানে 17টা এদিকে রাখবো, ছোট সংখ্যা হবে, বড় সংখ্যাটা এদিকে রাখবো, তাহলে এগুলো যোগ করবো। 3 4 7 4 11 কে 12, 2 হাতে 1, 4 4 8 4 12, 12 3 15, 157 52/17, 7 5 12 10 17, ঠিক আছে 10। তাহলে বিয়োগ করলে 7 5 12 2 3 13 139/10, মানে কি হবে? 13.5 আমার অ্যান্সার হবে, 13.5 আমার অ্যান্সার। তাহলে অপশন ডি হবে আমার অ্যান্সার, 13.5। তাহলে কি করলাম? কিছু করলাম না, এটার এভারেজ করতে বলছে, এটার এভারেজ করতে বলছে, দিয়ে দুটোর বিয়োগফল বের করতে বলছে। আমি এত কিছু করতে যাব কেন? আমি দেখছি এখানে দুটো সেম টার্ম আছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিই, ক্যান্সেল আউট করে দিই। ক্যান্সেল আউট যখন করে দিলাম, তখন আমার এখানে পড়ে থাকলো এগুলো, এখানে পড়ে থাকলো এগুলো। তাহলে এর এভারেজটা অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা বাই 10 হবে, এটা মাইনাস এটা বাই 10 হবে। তাহলে এটা যখন করবো, এই যোগ করলে কি হবে? 152, আর সেটা যোগ করলে 17। তাহলে এদের মাইনাস বাই 10 করবো, তাহলে 10 করলে একটা পয়েন্ট, একটা সংখ্যার আগে পয়েন্ট চলে আসবে। নেক্সট 9 নম্বর অঙ্কটা, দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। তাহলে পরপর 7টা সংখ্যার এভারেজ বলেছে 20। দ্য লার্জেস্ট অফ দেম নাম্বার ইজ, সবচেয়ে বড় সংখ্যাটা কত? যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে, যখন কনজিকিউটিভ নাম্বার থাকবে, কনজিকিউটিভ নাম্বার যখন থাকবে, তখন কি করবে? 7টা যদি কনজিকিউটিভ নাম্বার থাকে, তাহলে 7 ইউনিট প্লাস কি করবে বলতো? 7 ইউনিট, 7টা নাম্বার আছে, 7 ইউনিট ধরবে। এরপরে 7 থেকে ছোট সংখ্যা কি হয়? 6, সবচেয়ে 7 আগের সংখ্যা 6, এই 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যোগ করবে। 1 থেকে 6 পর্যন্ত যোগ করবে, কি করবে না 6 প্লাস 6 ইন্টু 7/2 করবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আমি বলেছিলাম যদি 1 থেকে 7 পর্যন্ত 6 পর্যন্ত যোগ করতে হয়, 1 থেকে 6 পর্যন্ত, তাহলে নিয়মটা কি ছিল? 6 ইন্টু 6 প্লাস 1/2 ছিল, n ইন্টু n প্লাস 1/2, তাহলে এটা 2 3 6, তাহলে 7 3 21। আমি কি বলেছিলাম? একটা শর্টকাট মেথড, যে যতটা সংখ্যা পর্যন্ত যোগ করতে হলো 1 থেকে 6 পর্যন্ত বললে 6, তারপরের সংখ্যা লিখবে 7, দিয়ে 2 দিয়ে ডিভাইড করবে, 2 3 6, 7 3 21। তাহলে এইটা সমান, এইটা সমান আমার কি আছে না 20। 7টার এভারেজ 20 যদি হয়, তাহলে 7 ইন্টু 20 এটা দেওয়া আছে।
তাহলে 7 ইউনিট প্লাস 21 সমান 7 ইন্টু 20। 7 ইউনিট কেন করলাম, 7টা কনজিকিউটিভ নাম্বার আছে এই জন্য 7 ইউনিট করলাম, প্লাস 21 কেন করলাম আমি বুঝালাম যে 7টা বললে 6 পর্যন্ত যোগফল বের করবো, যোগফল হলো 21 হলো সমান 7 ইন্টু 20, তাহলে 140, এটা কত হয় 140 হয়। এবার 140 থেকে 21 বাদ দিয়ে দাও, তাহলে 7 ইউনিটের ভ্যালু সেটা হয়ে যাবে। 140 থেকে 21 বাদ দিলে হয় 193 119 নাকি, 193 তাহলে 119, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 17 7 119, 17 হবে, 17 হয়ে গেল। এবারে কি বলেছে বড় নাম্বারটা, তাহলে বড় নাম্বার মানে লাস্ট টার্ম 6 হবে, তাহলে 6 এর সঙ্গে 6 যোগ করে দাও, 6 এর সঙ্গে 6 যোগ করে দাও, 17 প্লাস 6 23। এইবারে যদি বলতো লাস্টের আগের টার্মটা, তাহলে সবসময় লাস্ট টার্ম বের করতে বললে এখানে যত থাকবে তার থেকে 1 কমিয়ে যোগ করব, তার থেকে 1 কমিয়ে যোগ করবো 6। যদি বলে ফার্স্ট টার্ম তাহলে সেখানে কিছু যোগ করবোই না, যেটাই অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। আর যদি বলে সেকেন্ড টার্মের ক্ষেত্রে 1 কমিয়ে সবসময় যা যে টার্মটা বলবে সেখান থেকে এখান থেকে সবসময় 1 কমিয়ে, সেকেন্ড টার্ম বললে 1 কমিয়ে যোগ করবো, থার্ড টার্ম বললে তাহলে 1 কমিয়ে যোগ করবো, 2 যোগ করবো, এভাবে যত টার্ম বলবে সেখান থেকে 1 কমিয়ে যোগ করবো, সবসময় 1 কমিয়ে। তাহলে এখানে বলছে লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট মানে 7টা, 7 নম্বর সংখ্যাটাই লার্জেস্ট হবে, তাহলে 7 নম্বর সংখ্যা মানে তার থেকে 1 কমিয়ে যোগ করবো 6, তাহলে উত্তর হলো 23। আমার উত্তর হলো 23। ক্লিয়ার? এবার চলো, if the average of 20 observation x1 x2 x3 and x20 is y, then the average of x1 minus x1 x2 minus x1 x3 minus x1 x20 minus x1। তাহলে একটু প্রথমেই বলেছিলাম কনসেপ্টটা, যে কোনো সংখ্যার সঙ্গে এভারেজের সঙ্গে আমি এটা সংখ্যাগুলোর সঙ্গে যদি একই সংখ্যা বিয়োগ করি তাহলে এভারেজের সঙ্গেও সেই একই সংখ্যা বিয়োগ হবে, অ্যান্সার তাই আসবে। গুণের ক্ষেত্রে সেই গুণ হবে, যোগের ক্ষেত্রে যোগ হবে, ভাগের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে সবগুলো সংখ্যার সঙ্গে 101 করে বিয়োগ করেছি, তাহলে এভারেজের সঙ্গেও এটা যদি এভারেজ হয় এভারেজের সঙ্গে 101 বিয়োগ করতে হবে, তাহলে এটাই অ্যান্সার, ওয়াই মাইনাস 101, এটাই অ্যান্সার হবে। তাহলে কি করবো, এভারেজের থেকেও সবসময় সেই সংখ্যাটাকে মাইনাস করতে হবে, যেটা আমি সবসময় সব সংখ্যা থেকে মাইনাস করছি, প্রত্যেক সংখ্যাটা থেকে মাইনাস করছি মানে প্রত্যেক সংখ্যা থেকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কি এভারেজটা সেই সেম কেস দাঁড়াবে, এভারেজটা প্রত্যেক সংখ্যা থেকে বাদ চলে যাবে, এভারেজ থেকেও সেই জিনিসটা বাদ চলে যাচ্ছে। এবার এই একটা অঙ্ক দেখো, এভারেজ অফ n নাম্বার ইজ x1 x2 x3 ডট ডট xn, এই নাম্বারগুলোর এভারেজ দেওয়া আছে x বার। এই নাম্বারের এভারেজ মানে কি, মানে এটা হলো x1 প্লাস, নিচে করছি, এটা নিচে করছি দেখো আমি, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n সমান দেওয়া আছে x বার, এভারেজ মানে এই জিনিসটা। এবার আমাকে বলেছে সামেশন অফ xi x বারের x প্লাস এর হোল n, এটা কিছু একটা মিস্টেক হয়েছে, তাহলে এইটা তোমাকে যদি এভারেজ বের করতে বলে এটা ইকুয়াল টু তাহলে কোনটা হবে, এর মানটা কোনটা হবে, এটা তোমাকে যদি বলে এখানে i ইকুয়াল টু 1 আর n পর্যন্ত, তাহলে জিনিসটা কোশ্চেনটা এরকম আছে i ইকুয়াল টু 1 টু n, আর এখানে দেওয়া আছে xi মাইনাস x বার, এরকম দেওয়া আছে। তো এইটা মান কি আসবে তখন, কোন এই নিচের মানটা কোনটা আসবে, এটাকে যদি ভাঙি আমি, এই জিনিসটাকে আমি যদি ভাঙি এখানে দেখো কি আসবে, x1 মাইনাস x বার প্লাস x2, এটা এই চিহ্নটা হলো সামেশন, এই চিহ্নটা মানে কি যোগফল, তাহলে x2 মাইনাস x বার প্লাস x3 মাইনাস x বার প্লাস করে প্লাস xn মাইনাস x বার, এটা আসবে। এবার এইখান থেকে দেখো, এবার এখানে লাইনটা করছি আমি, এখান থেকে x1 x2 যদি আগে যোগ করে নিই, এরকম করে যদি x2 বার n যোগ করে নিলাম, তাহলে পড়ে থাকবে কি মাইনাস x বার মাইনাস x বার, আবার একটা x বার, এরকম করে কটা x বার পাবো আমি, nটা পাবো, n টাইম পাবো, তাহলে nটা x বার পাবো। তাহলে এর যদি আমি এভারেজ করি, এর এটা সমান কি পাবো আমি, এর ভ্যালু কি পাবো, এর ভ্যালু পাচ্ছি, এটার ভ্যালু যদি আমি বের করতে চাই nটার সঙ্গে গুণ হবে, তাহলে n x বার, আর এটার ভ্যালু কি পাবো, nটা x বার আছে তাহলে n ইন্টু x বার, তাহলে n x বার মাইনাস n x বার, তাহলে অ্যান্সার কি হবে 0, n x বার মাইনাস n x বার সমান অ্যান্সার কি হবে 0 হবে। তাহলে দেখো এটার ভ্যালু এখানে, এটার ভ্যালু যদি বের করতে চাই আমি, nটার সঙ্গে গেলে এখানে গেলে কি হবে গুণ হবে,
তাহলে এন এক্স বার, এখানে এনটা এক্স বার আছে, তাহলে এন ইন্টু এক্স বার, তাহলে এই দুটো জিরো মাইনাস করলে কি হবে, জিরো হবে। বোঝা গেছে? চলো নেক্সট বলছে ইন এ গ্রুপ অফ 32 স্টুডেন্ট the average weight of 18.5 kg. When 4 students left the group, the average came down to 15.5 kg. What was the average weight of these 4 students? তাহলে কি ছিল, 32টা স্টুডেন্ট ছিল প্রথমে, তাদের এভারেজ ওয়েট ঠিক ছিল 18.5, আর আমার 4টে স্টুডেন্ট বেরিয়ে গেল, তাহলে 4টে স্টুডেন্ট যদি বাদ চলে যায়, আমার স্টুডেন্ট হয়ে গেল 28টি, 28টি এভারেজ কত দাঁড়ালো, 15.5। তাহলে ওই যে 4টা বেরিয়ে গেছে, 4টের বয়স কত ছিল, 4টের বয়স কত ছিল, তাহলে এখানে 18.5 থেকে 15.5 হলো, তাহলে কত কমেছে, 18, 15, 3 কমেছে, ঠিক আছে, তাহলে 3 কমেছে, তাহলে 4জন বেরিয়ে যেতে সবার 3 কমে গেল। এবারে 4জন কি করেছিল, এই 3-এর মেকআপটা দিচ্ছিল সবাইকে, তাহলে 28 জনের যদি 3 কমে যায়, তাহলে 28 ইন্টু 3, 74 কমে গেছে, তাহলে 28 জনের 74 কমে গেছে তাদের জন্য। আর ওরা 4জন ছিল, ওদের 4জন যদি আমি 15 ধরে নিই, 15, 18.5, 18.5 ইন্টু 4, 8 72, 72 2 74, 154, 144 বাই 4, 4 3 12, 4 3 12, 37 আসছে না, 37 আসবে না, কোথাও একটু মিস্টেক হচ্ছে। নর্মাল ভাবে যদি করি, একটু শর্টে না করে যদি নর্মাল করি, তাহলে আমার 25টা স্টুডেন্ট 32 ইন্টু 18.5 গুণ করে কত হয়, 5 10, 8 16, 17, 7 1, 2 2 3, 370, 5 3 15, 5 হাতে 1, 8 3 24, 5 হাতে 2, 3 3 5, 0 7 5 12, 2 হাতে 1, 5 3 8 9, 5, তাহলে 592। আবার দেখে নিই একবার, 5 2 0 হাতে 1, 8 2 16, 17 7, ঠিক আছে, এটা লাস্ট, 2 1 2, 1 3, 5 3 15, 5 হাতে 1, 8 3 24, 25, 3 2 5, ঠিক আছে। 592, আর একটা 28টা 4জন চলে গেছে, 28 জন, 28-এর কত হলো 15.5, তাহলে 15.5 ইন্টু 28, 8 5 40, 0 হাতে 4, 8 5 40, 4 44 হাতে 4, 8 8 12, 5 2 105, 0 হাতে 5 10 11, 2 2 3 310, 0 4 3 4, 434, তাহলে এটা হলো 434, তাহলে মাইনাস করে দেবো, 4 8, তাহলে 4 5 আর 4 1, 158, তাহলে 158কে এবারে কত দিয়ে ভাগ করবো, 4জন বেরিয়ে 4জন ভাগ 4 দিয়ে ভাগ করবো, 4 3 12, 4 3 12 হলো 38, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 9 36, 4 5 20, তাহলে এটা আমার এভারেজ দাঁড়ালো। তাহলে কি হলো, এটা নর্মালি রেফার করলাম, শর্টটা আসলো না, শর্টটা কি হবে, গন্ডগোল হলো কোথাও হলো একটা। তাহলে এখানে দেখো 32 জনের গড় বের করে নিলাম, 28 জনের গড় বের করে নিলাম, টোটাল বের করে নিলাম, দিয়ে মাইনাস করলাম, যেটা বেরোলো সেটা 4 জনের, সিম্পল মেথড করে দিলাম, 4 দিয়ে ভাগ করলাম, আমার অ্যান্সার চলে এলো এটা এত 39.5, এটা আমার এভারেজ চলে এলো 4 জন, 39 অপশন এ। তাহলে আজকে এইখান পর্যন্তই থাকলো, পরের অঙ্কগুলো আরো পরের দিন আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে, এখন তোমাদের অন্য ক্লাস হবে।